ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ। তো আজকে আমরা ফাইনাল ইয়ার রিয়াকশন মেকানিজমের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ অপসারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো দেখো, এই অপসারণ বিক্রিয়া থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের যে সিলেবাসটা দিয়েছে, আমরা সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলোকে লিস্ট করে সাজিয়েছি। আমরা আজকে কি করব, এই টপিকস অনুযায়ী বোঝার চেষ্টা করব, প্লাস এই টপিকসগুলো থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে প্রশ্ন করে সেগুলো তোমরা কিভাবে লিখবা বা কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে সেভাবে আমি হ্যান্ড নোটও করে দেবো, ঠিক আছে? তো দেখো, আমাদের এখানে টপিকসগুলো আছে তোমার অপসারণ বিক্রিয়া E1 এবং E2 বিক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানতে বলা হচ্ছে এদের কৌশল শিখতে হবে, এদের স্টেরিও রসায়ন শিখতে হবে। এছাড়াও অপসারণ বিক্রিয়াগুলোকে ওরিয়েন্টেশন করলে কি ফলাফল পাওয়া যায় সেগুলো শিখতে হবে। আছে অপসারণের সাথে প্রতিস্থাপন বিক্রিয়ার কম্পেয়ার বা তুলনা করা শিখতে হবে। এছাড়া আমাদের অন্তঃআণবিক অপসারণ বা EI বিক্রিয়া সম্পর্কে জানতে হবে। আমাদের জানতে হবে আয়নিক অপসারণ, তাপীয় সিন অপসারণ, যদিও এই দুইটা টপিকস থেকে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন আমি খুব একটা দেখি না। এছাড়াও আমাদের আরও একটা টপিকস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো অপসারণ বিক্রিয়ার উৎপাদ গঠনে জেটসেভ আর হফম্যান নীতির বিস্তারিত ব্যাখ্যা। তো আমরা আজকের ক্লাসে আমরা এই সমস্ত টপিকস বোঝার চেষ্টা করব, প্লাস এই টপিকসগুলো থেকে আমাদের ফাইনাল এক্সামে কীভাবে প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো দেখব। তো চলো আমরা শুরুতেই আগে চলে যাব যে অপসারণ বিক্রিয়া কি এবং এর ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। দেখো, অপসারণ বিক্রিয়া কি এটা আমার মনে হয় সবারই বোঝার কথা। জাস্ট যে বিক্রিয়া থেকে কোনো গ্রুপ অপসারিত হয়, হ্যাঁ, যেমন একটা রিয়াকশান, তো এই রিয়াকশানে এই বিক্রিয়ক কি হচ্ছে, এই বিক্রিয়ক কোনো একটা কারণে এইখান থেকে একটা পরমাণু বা গ্রুপ অপসারিত হয়ে যাচ্ছে, হয়ে এই যে অপসারিত অণু হিসেবে সে চলে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে যে অংশটা এটা উৎপাদ তৈরি করছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ায় দুইটা পরমাণু বা গ্রুপ কোনো বিক্রিয়ক অণু থেকে অপসারিত হয় সেই বিক্রিয়াকে বলা হবে অপসারণ বিক্রিয়া, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, অপসারণ বিক্রিয়ায় এই যে বিক্রিয়ক থেকে গ্রুপগুলো অপসারিত হয় এরা কিন্তু সিগমা বন্ধে যুক্ত থাকে, মানে একক বন্ধনে, কিন্তু এরা যখন অপসারিত হয়ে চলে যায় এই সিগমা বন্ড বা একক বন্ড ভেঙে একটা ডাবল বন্ড তৈরি করে দিয়ে যায়, ঠিক আছে? সবসময় অপসারণ বিক্রিয়ায় দুইটা সিগমা বন্ড ভেঙে একটা পাই বন্ড বা ডাবল বন্ড তৈরি হবে উৎপাদে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো চলো আমরা অপসারণ বিক্রিয়ার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ দেখি। অপসারণ বিক্রিয়া সাধারণত 3 ধরনের হয়: 1-1 বা আলফা অপসারণ, 1-2 বা বেটা অপসারণ, 1-3 বা গামা অপসারণ, ঠিক আছে? 1-1 বা আলফা, 1-2 বা বেটা, 1-3 বা গামা অপসারণ। এখন এই 1-1 বা আলফা অপসারণ 1-2 বা বেটা অপসারণ আবার 3 ধরনের হয়: E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া, ইয়ন-সিবি বিক্রিয়া, EI বিক্রিয়া। E1 বলতে কি এক আণবিক অপসারণ, E2 বলতে দ্বি আণবিক অপসারণ, আর ইয়ন-সিবি EIটা তোমাদের জন্য প্রয়োজন নেই, এই দুইটা ভালো করে শিখবা। আচ্ছা, E1 বিক্রিয়ার হারটা শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই আমরা এটাকে বলি এক আণবিক অপসারণ বা প্রথম ক্রম বিক্রিয়া। E2 বিক্রিয়ার হারটা বিক্রিয়ক বিকারক উভয়ের ঘনমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই একে আমরা দ্বি আণবিক অপসারণ বলি বা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলি। E1 বিক্রিয়ার কৌশল 2টা স্টেপে, E2 বিক্রিয়ার কৌশল 1 স্টেপে সম্পন্ন হয়। E1 বিক্রিয়া কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে অগ্রসর হয়, E2 বিক্রিয়া অন্তর্বর্তী অবস্থা তৈরির মাধ্যমে অগ্রসর হয়। তাহলে ওই যে আমরা আগে শিখেছি কি SN1 আর SN2, দেখো তো E1 এর সাথে SN1 সব প্রায় মিলে যায় আর E2 এর সাথে SN2 প্রায় মিলে যায়, যদিও কিছুটা একটু ছোটোখাটো একটু পার্থক্য থাকে। তো এখন আমরা E1 আর E2 নিয়ে একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। চলো E1 E2 কি দেখি। E1 বিক্রিয়া কি, এর ক্রিয়া কৌশল ও স্টেরিও রসায়ন লেখো। এখন এখানে একটা কোশ্চেন আছে যে তোমাদের যদি বলে যে শুধুমাত্র E1 এর ক্রিয়া কৌশল লিখতে তোমরা কৌশলটাই লিখবা, ঠিক আছে? যদি বলে যে স্টেরিও রসায়ন লিখতে শুধু স্টেরিও রসায়ন বললে তোমরা স্টেরিও রসায়নটাই লিখবা, আর যখন দুইটা থাকবে তখন তো তোমাদের দুইটাই লিখতে হবে। ওকে, তো এটা নিয়ে আশা করি তোমাদের কোনো দ্বিধা থাকবে না। তো ফার্স্টলি আমরা দেখব যে E1 রিয়াকশান কি। দেখো, এখানে আমি তোমাদের যেভাবে নোট করে দিয়েছি খুব সুন্দর করে আমি একেবারে শর্টকাট উপায়ে এবং তোমরা যাতে বুঝতে পারো ন্যূনতম পরিমাণ একটা লেখা আছে যে যে বেটা অপসারণ বিক্রিয়ার হার শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, ঠিক আছে? তো আমরা সিম্পলি জানি কি E1 এর ফুল মিনিং হলো ইউনিমলিকুলার, ঠিক আছে? এলিমিনেশন ইউনিমলিকুলার মানে এক আণবিক অপসারণ। তো এক আণবিক বলতে কি E1 এর আণবিকত্ব 1 হবে, আর আণবিকত্ব 1 মানে কি এই বিক্রিয়ার হার নির্ভর করবে অনলি একটা মাত্র রাসায়নিক প্রজাতির উপরে, তাই না?
কিছু একেবারে সহজ ভাষায় কিন্তু এটা বোঝা যাচ্ছে। E1 মানে এটা ইউনিমলিকুলার এলিমিনেশন, মানে একাণবিক অপসারণ। আর এই একাণবিক মানে এর আণবিকত্ব 1, আর আণবিকত্ব 1 বলতে আমরা বুঝি ওই বিক্রিয়ার হার অনলি একটা মাত্র রাসায়নিক প্রজাতির উপরে ডিপেন্ড করে, সেটা কি বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে E1 বিক্রিয়া কি, যে বেটা অপসারণ বিক্রিয়ার হার অনলি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, তাদেরকে E1 রিয়াকশন বলে। এখন তোমরা কোশ্চেন করতে পারো বেটা অপসারণ আবার কি, তাই না? সিম্পল, আসলে দেখো বেটা অপসারণ বিষয়টা বোঝার জন্য আমাদেরকে 4টা বিক্রিয়া বুঝতে হবে। মূলত দেখো এই মূলত অপসারণ বিক্রিয়াটা 4 ধরনের হয়। তো আমরা জানি যে আলফা অপসারণ, আমরা এত কিছু এক্সপ্লেন করব না। আলফা অপসারণ, বেটা অপসারণ, গামা অপসারণ। তো আলফা অপসারণকে আবার 1-on অপসারণও বলা হয়, বেটা অপসারণকে আবার 1-2 অপসারণও বলা যায়, গামা অপসারণকে আবার 1-3 অপসারণও বলা যায়। তো দেখো এই বেটা অপসারণটা আমরা এক্সপ্লেন করি, যেহেতু আমাদের বেটা অপসারণটা টপিকসে আছে। তো বেটা অপসারণটা সিম্পলি এইরকম হয় যে আমরা যদি এখানে একটা সাবস্ট্রেট লিখি, ধরে নাও এই সাবস্ট্রেট একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, আর এই সাবস্ট্রেটের বিদায়ী গ্রুপ কোনটা, এই যে এক্সটা হলো সাবস্ট্রেটের বিদায়ী গ্রুপ। তো বিদায়ী গ্রুপের সর্বপ্রথমে যে কার্বন থাকে আমরা জানি তাকে আলফা কার্বন বলে, তার পরবর্তী কার্বনকে বেটা, তারপর যদি এখানে কার্বন থাকতো সেটা গামা হতো। ঠিক আছে, তো এই সিস্টেমটা আলফা কার্বনকে আমরা দিলাম কি 1, বেটা কার্বনকে দিলাম 2 নাম্বার, নাম্বারিং করলাম। এখন এই বিক্রিয়ক থেকে যখন অপসারণটা ঘটবে, এখান থেকে যখন অপসারণটা ঘটবে অর্থাৎ এই বিদায় গ্রুপ এক্স বিদায় নেবে, তখন প্রোডাক্টটা তৈরি হবে একটা অ্যালকিন। সেটা কিভাবে তৈরি হবে আমরা E1 রিয়াকশনের কৌশল দিয়ে বুঝবো। তো অ্যালকিন তৈরি হলো। এখন একটা জিনিস খেয়াল করবা, এখানে মূলত এই যে আলফা কার্বন আছে, বেটা কার্বন আছে, ঠিক আছে। তো এই যে বেটা কার্বন পজিশন, অর্থাৎ যে 2 নাম্বার কার্বন থেকে একটা প্রোটন চলে যাচ্ছে, 1 নাম্বার কার্বন থেকে একটা এই যে বিদায়ী গ্রুপ চলে যাচ্ছে, তার মানে কি 1 নাম্বার থেকে একটা গ্রুপ অপসারণ হচ্ছে, 2 নাম্বার থেকে একটা গ্রুপ অপসারণ হচ্ছে, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সিম্পল ভাষায় 1-2 অপসারণ। ওকে, তো এই 1-2 অপসারণকেই মূলত বলা হয় বেটা অপসারণ। এই যে দেখো বেটা অপসারণ, 1-2 অপসারণ, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন থেকে গ্রুপদ্বয় অপসারিত হলে তাকে কি বলা হয়, অর্থাৎ এক কথায় কি দুইটা পাশাপাশি পরমাণু বা গ্রুপ যখন অপসারিত হয় তাকে বলা হয় বেটা অপসারণ। আবার যদি তোমার এখানে ওনলি 1 নাম্বার কার্বন থেকে অপসারণ হতো, ঠিক আছে, 1 নাম্বার কার্বন থেকে যদি 2টা গ্রুপ অপসারণ হতো তাকে বলতাম আলফা অপসারণ বা 1-on অপসারণ। আবার যদি 1 নাম্বার থেকে এবং এই সাইডে একটা 3 নাম্বার থাকতো, সেখান থেকে একটা অপসারিত হতো, তাহলে তাকে বলতাম 1-3 বা গামা অপসারণ। তো আশা করি তোমরা বেটা অপসারণ বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের যে E1, E2 এই সবগুলো কৌশলই কিন্তু এই বেটা অপসারণ পদ্ধতিতে হয়, ঠিক আছে। মানে E1 থেকে E2 থেকে সবগুলো বিক্রিয়া থেকে পাশাপাশি গ্রুপ দ্বয় অপসারিত হয়ে একটা প্রোডাক্ট অ্যালকিন তৈরি করে। ওকে, তো আমরা আমাদের মূল পর্বে ফিরে আসি। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে E1 বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে একটা মাত্র রাসায়নিক প্রজাতি অংশগ্রহণ করা, এর আণবিকতা কি হয়, 1 হয়। তো আমরা জানি এরকম আরেকটা রিয়াকশন আছে প্রতিস্থাপন, সেটাকে SN1। যদিও E1 একটা অপসারণ বিক্রিয়া, বাট SN1 কিন্তু একটা প্রতিস্থাপন বিক্রিয়া ছিল। এও কিন্তু E1 এর মতো একটা রাসায়নিক প্রজাতি অংশগ্রহণ করতো SN1 এ, এই জন্য SN1কেও একাণবিক বলা হতো। তাহলে E1কেও আমরা বলতে পারি SN1 এর মতো একাণবিক রিয়াকশন। ক্লিয়ার? তো একটা এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল রাখা হয়েছে মূলত টারশিয়ারি হ্যালাইড। তো টারশিয়ারি হ্যালাইডকে E1 অপসারণ পদ্ধতিতে, টারশিয়ারি হ্যালাইড কি করে E1 অপসারণ পদ্ধতিতে অ্যালকিন তৈরি করে। কিভাবে? এই টারশিয়ারি হ্যালাইড বলা হচ্ছে এই কারণে, কারণ এই যৌগটাতে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। তো এরকম 3টা অ্যালকাইল গ্রুপ যখন এইভাবে থাকবে, কার্বনকে ঘিরে থাকবে বিদায়ী গ্রুপ, অ্যালকাইল 3টা গ্রুপ, তখন সেটা টারশিয়ারি যৌগ হয়। আবার দেখো এই ডান সাইডে একটা বিদায়ী গ্রুপ হিসেবে আছে ক্লোরিন। তো আমরা জানি হ্যালোজেন যখন থাকে সেটা অবশ্যই হ্যালাইড হবে। তো এটাকে আমরা টারশিয়ারি হ্যালাইড বা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডও বলতে পারি কিন্তু, ঠিক আছে। কারণ দেখো এখানে 1, 2, 3, 4 4 কার্বন আছে, যে কারণে আমরা এটাকে বিউটাইল ক্লোরাইড নামে রাখতে পারি। তো এই টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডকে অ্যালকোহলীয় দ্রবণে উত্তপ্ত করলে 2-মিথাইল প্রোপিন উৎপন্ন হয়।
ক্লিয়ার? দেখো ETOH, এটা নিয়ে অনেকের সন্দেহ থাকতে পারে বা কনফিউজ থাকতে পারে। দেখো ETOH হলো ইথানল, তো ইথানলকে ইংলিশে এখানে সংক্ষেপে ETOH নামে ডাকা হয়, ঠিক আছে? এখন এই ধরনের যে টপিকসগুলো তোমাদের অপসারণে আসবে, এটা আমি আগে থেকে তোমাদের চিনায় রাখি। দেখো এই জিনিসটা বারবার আসবে যে ETOH, তো ETOH এর ফুল মিনিং হলো ইথানল, অর্থাৎ যাকে আমরা এইভাবে লিখি যে CH3CH2OH, অথবা আমরা একসাথে এভাবেও লিখতে পারি C2H5OH। তাহলে ETOH বলতে বোঝায় ইথানল, যার সংকেত C2H5OH। এটা আবার এক ধরনের ক্ষারক, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা এক ধরনের ক্ষারক। তো এটা কিভাবে ক্ষারক, দেখো এখান থেকে ETOH কে যখন আমরা আদ্র বিশ্লেষণ করি তখন এখান থেকে পাওয়া যায় ETO- প্লাস H+। এখন এই ETO- কি, এইটা আবার তোমাদের কনফিউজ থাকতে পারে। দেখো ETO- অর্থ হচ্ছে ইথোঅক্সি গ্রুপ, যার সংকেত হলো C2H5O-। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? তো এই দুইটা জিনিস তোমরা একটু, এই যে ETOH আর ETO-, এই দুইটা অপসারণ বিক্রিয়াতে বারবার ঝামেলা করবে। তো এই দুইটা ফুল মিনিং আগে থেকে তোমরা একটু শিখে রাখো। ETOH অর্থ ইথানল, যার সঙ্গে C2H5OH, আর ETO- অর্থ হলো ইথোঅক্সি গ্রুপ, যার সংকেত C2H5O-। ওকে, তো আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। দেখো তাহলে বলা হচ্ছে যে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইডের অ্যালকোহলীয় দ্রবণকে, এটা হলো তাপের চিহ্ন, উত্তপ্ত করলে প্রোডাক্ট অ্যালকিন হিসেবে পাওয়া যায় কি 2-মিথাইল প্রোপিন। দেখো 2 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ আছে, ওভারঅল যৌগটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তার মানে প্রোপিন। তো এর কৌশল এখন আমাদের এক্সপ্লেন করতে হবে। দেখো কৌশল হচ্ছে ইয়ন অপসারণ মূলত 2টা স্টেপে সম্পন্ন হয়, 2টা স্টেপে। ফার্স্ট স্টেপে বিক্রিয়ক অণুর আলফা কার্বন হতে বিদায়ী গ্রুপটি অ্যানায়ন রূপে অপসারিত হয় এবং একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। ক্লিয়ার? বিষয়টা আবারও দেখো, এই আমরা জানি ইওয়ান রিয়াকশনে অনলি একটা মাত্র বিক্রিয়ক অণু অংশগ্রহণ করে, কোনো ক্ষারক টারক এখানে অংশগ্রহণ করে না, যে কারণে এটাকে আমরা একানবিক বলি। তো এর যে প্রথম অবস্থাতে বিক্রিয়ক অণুর আলফা কার্বন, এই পজিশনটাকে কিন্তু আলফা কার্বন বলে, এটাকে বলে বেটা কার্বন, কারণ বিদায়ী গ্রুপ যেখানে থাকবে সেটাকে অবশ্যই আলফা কার্বন বলবে, ঠিক আছে? তাহলে বিক্রিয়ক অণুর আলফা কার্বন থেকে বিদায়ী গ্রুপ, এক্সটা হলো কি বিদায়ী গ্রুপ, মানে এটা বিদায় নেবে। বিদায়ী গ্রুপটি কি রূপে? অ্যানায়ন রূপে, মানে এই এক্স যখন অপসারিত হয়ে যাবে সে হয়ে যাবে X-, ঠিক আছে? আর এরকম অবস্থা হলে তাকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন রূপে অপসারিত হয় এবং একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন সৃষ্টি করে। দেখছো অ্যালকাইল হ্যালাইড থেকে যখন বিদায়ী গ্রুপ এক্স চলে যাচ্ছে কার্বনের পজিশন থেকে, তখন কার্বনে একটা ঘাটতি অবস্থা তৈরি হয়, যেটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তো এরূপ অবস্থাটাকে সাধারণত কার্বোক্যাটায়ন বলে বা কার্বনিয়াম আয়নও বলা হয়। তো ফার্স্ট স্টেপে বিদায়ী গ্রুপ অ্যানায়ন রূপে অপসারিত হয়ে কি তৈরি করে? একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি করে। দেখছো আমরা অ্যালকাইল হ্যালাইডের এই যে বন্ডগুলো আছে, এগুলো তোমরা অনেকটা দ্বিধায় পড়তে পারো। এই বন্ডগুলো মূলত এখানে আমরা অ্যালকাইল গ্রুপ বা অন্য হাইড্রোজেন গ্রুপও দিতে পারি, ঠিক আছে? এখানে CH3 এইসব জাতীয় গ্রুপগুলো এখানে বসে। তো আমরা জানি কার্বনের 4টে হাত, এই জন্য আমরা কার্বন চতুর্যোজী মৌল, তাহলে তার অবশ্যই 4টা হাত থাকবে, এই জন্য দেখো কার্বনের সাইডগুলোতে কিন্তু আমরা 4টা করে হাত রেখেছি। ওকে, তো ফার্স্ট স্টেপটা আবার কি হয়? খুব স্লো হয়, আর আমরা জানি যে ধাপ স্লো হয় তাকে হার নির্ধারণকারী ধাপ বলে। এই জন্য ইওন অপসারণের ফার্স্ট স্টেপকে বলা হয় হার নির্ধারণকারী ধাপ। এখন সেকেন্ড স্টেপে এই কার্বোক্যাটায়ন আবার কি হবে? ক্ষারক দ্বারা এই কার্বোক্যাটায়নের এই যে বেটা পজিশন, এই বেটা কার্বন থেকে একটা প্রোটন অপসারিত হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে হয় দেখো, সেকেন্ড স্টেপে উৎপন্ন কার্বোক্যাটায়নকে ক্ষারক দ্বারা বা ক্ষার দ্বারা উৎপন্ন কার্বোক্যাটায়নের বেটা কার্বন থেকে একটি প্রোটন অপসারিত হয়। এই পজিশনটা কিন্তু বেটা কার্বন আর এটা হচ্ছে আলফা কার্বন। তো বেটা কার্বন থেকে একটা প্রোটন অপসারিত হয়, হয়ে কি হয়? কার্বন কার্বন ডাবল বন্ড যৌগ বা অ্যালকিন তৈরি করে। দেখো কিভাবে এই ক্ষারক তার ইলেকট্রন ঘনত্ব অ্যাটাক করছে প্রোটনকে, ফলে প্রোটনের এই বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, এই বন্ধন বিয়োজিত হয়ে যাচ্ছে এবং এর ইলেকট্রন ঘনত্ব চলে যাচ্ছে এই পজিশনে, ফলে এই সিঙ্গেল বন্ডে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে ডাবল বন্ড।
আর এই বন্ধনটা বিয়োজিত হয় হাইড্রোজেন বি এর সাথে অ্যাটাচ হয়ে অপসারিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ফার্স্ট স্টেপে ঠিক এরূপ স্লো স্টেপ, আর সেকেন্ড স্টেপটা স্লো নয়, ফার্স্ট স্টেপ। এই কারণে ফার্স্ট স্টেপকে বলে হার নির্ধারণকারী ধাপ, সেকেন্ড স্টেপকে বলা যায় না হার নির্ধারণকারী ধাপ। তো এটাই হচ্ছে মূলত ইওন রিয়াকশনের ক্রিয়া কৌশল। তো ইয়নের ক্রিয়া কৌশল হয়ে গেল। এখন আমরা চলে যাব ইওনের স্টেরিও রসায়নে। আচ্ছা দেখো, তো আমরা ইওন বিক্রিয়ার স্টেরিও রসায়নটা বোঝার জন্য শুরুতে এখানে আমরা একটা অ্যালকাইল হ্যালাইডকে বিক্রিয়ক হিসেবে নিয়েছি, ঠিক আছে? তো আমরা জানি যে ইওন রিয়াকশানে কি হয়, ইওন রিয়াকশানে ফার্স্ট স্টেপ দুইটা স্টেপে সম্পন্ন হয় ইওন রিয়াকশান। তো ফার্স্ট স্টেপে যেটা হয়, বিদায়ী গ্রুপ, ফার্স্ট স্টেপে কি হয়, এই যে বিদায়ী গ্রুপটা অপসারিত হয় হয়ে একটা সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করে। তো বিদায়ী গ্রুপটা অপসারিত হয়, যে কারণে আমরা এখানে মাইনাস ব্রোমাইড আয়নকে লিখছি, মানে বিদায়ী গ্রুপ অপসারিত হলো হয়ে কি হয়, এখানে একটা সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করবে, ঠিক আছে? তো দেখো কার্বোক্যাটায়নটা ঠিক এইরূপ হয়, CH3 বন্ড সি এইচ বন্ড সি CH3। ওকে, তো দেখো জাস্ট আমরা এখান থেকে বিদায়ী গ্রুপটাকে অপসারণ করে দিলাম, কারণ আমরা জানি ইওনের ফার্স্ট স্টেপে বিদায়ী গ্রুপ অপসারিত হয়ে একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি করে, ঠিক আছে? তো এই কার্বন থেকে যখন বিদায়ী গ্রুপটা অপসারিত হয়ে যাবে, ফলে এই কার্বনের পজিশনে কি তৈরি হবে, একটা ধনাত্মক চার্জ তৈরি হবে, যেটাকে আমরা বলতে পারি কার্বোক্যাটায়ন। আর দেখো সবগুলো ঠিক আছে কিনা, কার্বনের পজিশনে একটা হাইড্রোজেন ছিল, এখানে আছে কার্বন, এই কার্বনের পজিশনে একটা CH3 ছিল, এইখানে আছে। আবার এই CH2কে আমরা জাস্ট উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন হিসেবে লিখেছি, বাম সাইডে আছে CH3 সব ঠিক আছে কিন্তু, তাই না? তো এই যে যৌগটা আমাদের তৈরি হলো, এর নাম হলো ত্রিকোণী সমতুলীয় কার্বোক্যাটায়ন। ওকে, তো ত্রিকোণী সমতলীয় কার্বোক্যাটায়নে কি হয়, মূলত এই কার্বনকে বলে আলফা কার্বন, এই কার্বনকে বলে বিটা কার্বন, ঠিক আছে? কারণ এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, এটাকে তো অবশ্যই আলফা কার্বন বলবে, আর এটাকে বলা হয় বিটা কার্বন। তাহলে বিটা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা হাইড্রোজেন। তো এটাও আমরা একটু জাস্ট বোঝার জন্য লিখে নিলাম যে বিটা কার্বনে দুইটি হাইড্রোজেন আছে। আচ্ছা, তো এটা আমাদের সেকেন্ড স্টেপের কাজ, ফার্স্ট স্টেপের কাজ হয়ে গেল। এখন আমরা চলে যাব সেকেন্ড স্টেপ। তো আমরা ইওনের কৌশলের যে সেকেন্ড স্টেপটা দেখছিলাম, সেখানে লেখা ছিল যে সেকেন্ড স্টেপে কি হয়, একটা প্রোটন অপসারিত হয়। ওকে, তো এগুলো কিন্তু আমি ইওনের কৌশল কিন্তু আগে বুঝিয়ে নিয়েছি, ঠিক আছে? তোমরা যদি না বুঝো আগে কৌশলটা দেখে নাও। সেকেন্ড স্টেপে একটা প্রোটন অপসারিত হয়, কে অপসারণ করে নেয়? ক্ষারক। তো এটা তো ম্যান্ডেটরি বিষয় না, প্রোটন অপসারিত হলে মোটামুটি আমাদের যেটা পাওয়া যায়, অ্যালকিন পাওয়া যায়। তো এইখানে একটু বিষয় খেয়াল করতে হবে, দেখো এই যে এই পজিশনটাতে তৈরি হয় ডাবল বন্ড, এই প্রোটনটা এখান থেকে অপসারণ হয়ে যায়, ধরো এই যে হাইড্রোজেনটা এখান থেকে অপসারণ হয়ে যায়, থাকে কি CH3, এই সাইডে থাকে এই H, এইখানে থাকে ওপরে থাকে H, নিচে থাকে CH3। ওকে, এইটা আমি এখন যে এক্সট্রা একটা উৎপাদ লিখছি, এইটাই হচ্ছে তোমাদের বোঝার বিষয়, যে আমি এই উৎপাদটা কেন লিখব, তাই না? আমার তো প্রথমেই কাজটা হয়ে গেছে, আমি কেন আবারও একটা গঠন তৈরি করার চেষ্টা করছি। দেখো এই কারণে করছি যে একে বলা হয় ট্রান্স। এই যৌগটার নাম কি তোমরা বলতে পারো? একটু চিন্তা করে দেখো, কার্বন আছে কয়টা? 1 2 3 3 4, চারটা কার্বন, তার মানে বিউটিন, যেহেতু মাঝখানে দ্বিবন্ধন আছে মানে অ্যালকিন গোত্র, তাই না? 4 কার্বন হয় বিউটেন, আবার মাঝখানে দ্বিবন্ধন থাকে অ্যালকিন গোত্র, তার মানে বলা হচ্ছে বিউটিন। কত বিউটিন? দেখো 1 2 3 4, নামকরণ করে দিলাম 2 বিউটিন, ঠিক আছে? আবার এখানে একটা বিষয় খেয়াল করো, মিথাইল গ্রুপ দুইটা পরস্পর বিপরীত দিকে আছে, একই দিকে নেই, এর জন্য একে ট্রান্স 2 বিউটিন বলা হয়। এই পজিশনে দেখো এটাকে মিথাইল গ্রুপ একই দিকে আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি সিস 2 বিউটিন। এই সিস্টেন্সটাই হলো আমাদের খেলা, অর্থাৎ ইওনের স্টেরিও রসায়ন। এটার মূল যে লেকচার সেটা আমরা এই সিস্টেন্স দিয়ে এক্সপ্লেন করব। দেখো, তো শুরুতে তোমরা ঝটপট করে একটু কৌশলের দুই একটা লাইন লিখে নিবা, আমি বলি কিভাবে লিখবা।
যে E1 বিক্রিয়া S1 এর মতো দুইটা স্টেপে সম্পন্ন হয়। এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ, ঠিক আছে। প্রথম ধাপে কি করে, বিদায়ী গ্রুপ বিদায় নেয়, বিদায় নিয়ে একটা সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করে, যে কিন্তু সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করছে, ঠিক আছে, সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করছে। এরপর কি হয়, এরপর বেটা দ্বিতীয় স্টেপে গিয়ে, এটা ফার্স্ট স্টেপে হয়, দ্বিতীয় স্টেপে গিয়ে তোমার কার্বোক্যাটায়ন থেকে একটা প্রোটন অপসারিত হয়ে অ্যালকিন তৈরি করে। এখন অ্যালকিন দুইটা কেন তৈরি হচ্ছে, এর একটা কারণ আছে, দেখো এর কারণটা হচ্ছে কার্বোক্যাটায়নটি কি হয়, ত্রিকোণী সমতলীয় হয়, দেখেছো ত্রিকোণী সমতলীয় হচ্ছে, কিন্তু এই কার্বোক্যাটায়নটি ত্রিকোণী সমতলীয় হয় এই ধনাত্মক কার্বনের যে কোনো একটা দিক থেকে প্রোটন অপসারিত হতে পারে, ঠিক আছে। এই ধনাত্মক কার্বনের যে কোনো এক দিক থেকে প্রোটন অপসারিত হতে পারে, এই দিক থেকেও হতে পারে, এই দিক থেকেও হতে পারে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় নাই। যেহেতু উভয় দিক থেকে এই প্রোটনটা অপসারিত হতে পারে, ফলে আমাদের যৌগ হিসেবেও ট্রান্স সিস দুইটাই পাওয়া যেতে পারে। ক্লিয়ার? ধনাত্মক কার্বনের এই কার্বোক্যাটায়নটা ত্রিকোণী সমতলীয় হওয়ার কারণে ধনাত্মক কার্বনের এই সাইড থেকেও প্রোটন অপসারিত হতে পারে, এই সাইড থেকেও প্রোটন অপসারিত হতে পারে। তো আমরা জানি কি, দুই সাইড থেকে যখন প্রোটন অপসারিত হবে তখন অবশ্যই দুইটা উৎপাদ পাওয়া যেতে পারে, একটা সিস আর একটা ট্রান্স। এখন এই সিস ট্রান্সের ভিতরে কে বেশি হবে, অর্থাৎ কে প্রধান হবে, এটা নির্ভর করে জেড সেভ নীতি অনুসারে, ঠিক আছে। জেড সেভ নীতি আমরা পরে এক্সপ্লেন করব। তো জেড সেভ নীতি আমি একটু শর্টকাটে বলে রাখি, যে জেড সেভ নীতিটা মূলত হচ্ছে যেখানে অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে, যে কার্বন কার্বন ডাবল বন্ডের ভিতরে অ্যালকাইল গ্রুপ বেশি থাকবে, সেই উৎপাদটা প্রধান উৎপাদ হবে, এটা কিন্তু জেড সেভ নীতি। তাহলে আমাদের এখানে ট্রান্স টু বিউটিনটা হচ্ছে প্রধান উৎপাদ। ট্রান্স টু বিউটিনটা হলো প্রধান উৎপাদ, ওকে। তো এখানে জাস্ট এই প্রধান উৎপাদটা এসব এখানে এতটা বিষয় না, ঠিক আছে। প্রধান উৎপাদ কে, মেজর প্রোডাক্ট কী হবে, মাইনর প্রোডাক্ট কী হবে, আমাদের এতটা বিষয়বস্তু না এটা। তো আমাদের যেটা এখান থেকে জানতে হবে যে স্টেরিও রসায়নটা। তো মূলত আমাদের E1 বিক্রিয়ায় যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটা কি হয়, ত্রিকোণী সমতলীয় হয়। এই কার্বনের ধনাত্মক কার্বনের যে কোনো এক দিক থেকে প্রোটন অপসারিত হতে পারে, ঠিক আছে। কারণ বেটা কার্বনে দেখো দুইটা হাইড্রোজেন আছে, তো যে কোনো এক দিক থেকে অপসারণ হতে পারে। তো যে কোনো এক দিক থেকে হওয়ার মানে হলো সেখানে প্রোডাক্ট হিসেবে ট্রান্সও পাওয়া যেতে পারে, সিসও পাওয়া যেতে পারে। ধরো উপর থেকে অপসারিত হলে ট্রান্স পাওয়া যায়, নিচ থেকে অপসারিত হলে সিস পাওয়া যায়। তো যেহেতু এই E1 রিঅ্যাকশনে সিস ট্রান্স উভয় যৌগই পাওয়া যাচ্ছে না, এই জন্য বলা হয় যে E1 স্টেরিও স্পেসিফিক নয়। E1 বিক্রিয়া স্টেরিও স্পেসিফিক নয়। আচ্ছা, বলতে পারো কেন স্টেরিও স্পেসিফিক নয়? কারণ যদি সে আসলেই স্টেরিও স্পেসিফিক হতো তাহলে তার হয় শুধু ট্রান্স পাওয়া যেত, না হয় শুধু সিস পাওয়া যেত। কারণ আমরা স্টেরিও স্পেসিফিকের সংজ্ঞায় কি জেনে এসেছি, যে বিক্রিয়ায় একটা উৎপাদ, মাত্র একটা উৎপাদ তৈরি হয় বা প্রধান হিসেবে থাকে, তাকে বলা হয় স্টেরিও স্পেসিফিক বিক্রিয়া, ঠিক আছে। স্টেরিও স্পেসিফিক বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় একটা মাত্র উৎপাদ তৈরি হয়। যেহেতু এখানে দুইটা উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে তো সে কোনোভাবেই স্টেরিও স্পেসিফিক হতে পারবে না। অর্থাৎ আমরা বলতে পারি E1 স্টেরিও স্পেসিফিক নয়। ক্লিয়ার? এখন দেখো এর পরবর্তীতে তোমরা আরও দুই কথা লিখতে পারো যে E1 স্টেরিও রসায়ন মেনে চলে না কেন। কারণ এর প্রথম ধাপে যে কার্বোক্যাটায়নটা গঠিত হয় তাতে কার্বন কার্বন বন্ধনের কি ঘটে, একটা ঘূর্ণন ঘটে, এখানে একটা রোটেট ঘটে, ফলে নির্দিষ্ট যৌগ থেকে নির্দিষ্ট উৎপাদ পাওয়া যায় না। কারণ এই কার্বন কার্বন যখন রোটেট করবে, অবিরত ঘুরতে থাকবে, তখন মাঝে মাঝে ট্রান্স, মাঝে মাঝে সিস পাওয়া যাবে, ফলে নির্দিষ্ট কোনো উৎপাদ পাওয়াও যাবে না। এই কারণে E1 স্টেরিও স্পেসিফিক হবেও না, ঠিক আছে। এই জন্য বিক্রিয়াটি স্টেরিও স্পেসিফিক হতে গেলে তাকে শুধুমাত্র সিস না হলে শুধুমাত্র ট্রান্স দিতে হবে, যেটা এর পক্ষে সম্ভব নয়। তাই E1 স্টেরিও স্পেসিফিক নয়। এটাই হলো E1 এর স্টেরিও রসায়ন। ওকে, আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড কোশ্চেন E2 রিঅ্যাকশনে।